Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেখো বন্ধুরা, বেশ কিছুদিন আগে কিন্তু আমরা 2023-এর যে প্রাইমারি টেস্ট সেটা পেরিয়ে এসেছি এবং সেই পরীক্ষায় যে প্রশ্নের মান ছিল সেই প্রশ্নের মানগুলো কিন্তু অত্যধিক উন্নত মানের বা অন্যরকম। ওকে, তো বন্ধুরা, আমাদের কিন্তু যে সকল প্রশ্নগুলো আমরা মনে করি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসতে পারে, সেগুলোকে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য ধরনের প্রশ্ন, আনকমন যে সকল প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। ওকে, তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। দেখো, টার্গেট টেট প্রাইমারি 2024 সালের পরীক্ষার সেই প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকে শুরু করে দিচ্ছি, কারণ প্রশ্নের যে মান, সেই মান আস্তে আস্তে একটু অন্যরকম ধাঁচের হচ্ছে, তাই কিন্তু আমাদের আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। ওকে, তো পর্ষদ দেখো কিন্তু প্রশ্নের কোন রকম ভাবে নম্বরের ডিভাইডেশন করে দেয়নি। যেমন আমরা আগে বাংলা প্যাডাগজি থেকে কিন্তু 15 নম্বর দেখেছিলাম 2022 সালের পরীক্ষায়, আর কন্টেন্ট থেকে 15 নম্বর, কিন্তু এবারে দেখো প্রশ্নগুলো কিন্তু বা প্রশ্নের ধাঁচ কিন্তু সম্পূর্ণ রকম ভাবে চেঞ্জ করে দিয়েছে। ব্যাকরণ থেকে আমরা দেখেছি সাধারণত 3 থেকে 4 নম্বর আসে, কিন্তু এবারে দেখো ব্যাকরণের উপর প্রচুর ভাবে কিন্তু প্রেসার দেওয়া হয়েছে। তাই আমাদের কিন্তু সমস্ত দিক থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করে সবকিছুকে গুছিয়ে নিতে হবে। ওকে, তো তাই এখন থেকে আমরা আবার নতুন ভাবে শুরু করব এবং নতুন নতুন প্রশ্ন নিয়ে, যেগুলো আনকমন, যেগুলো মনে হচ্ছে যে একটু টাফ, সেই প্রশ্নগুলো আমরা সেইভাবে পড়বো বা প্র্যাকটিস করব। তাই বলছি, প্রত্যেকে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। আমি এখন থেকে শুরু করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিটেলস থেকে শুরু করে সব রকম ক্লাস করব, ঠিক আছে? এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু প্র্যাকটিসটা একটু পিছিয়ে পড়তে পারো। ওকে, আর তোমরা যারা সমস্ত পিডিএফ গুলো পেতে চাও, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো, টেলিগ্রামে গিয়ে কিন্তু DM Learn Academy বলে সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো, না হলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর যদি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সঙ্গে সঙ্গে একটু লাইক করে দিও। ওকে, তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ধাঁচের প্রশ্নগুলো নিয়ে আসবো এক এক করে। তো আজকের একটু আমরা হাইফাই দিকের একটু বা হাইফাই গুরুত্বের দিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিকে আমরা কিন্তু প্রশ্নগুলো নিয়ে এসেছি। এইরকম প্রশ্নগুলো আস্তে আস্তে কিন্তু নিয়ে আসবো, যার মধ্যে যে তোমরা সিটেটের প্রশ্নগুলো ফলো করবে, দেখবে সিটেটের যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের কিন্তু ধাঁচে প্রশ্ন হচ্ছে। তাই আমাদের কিন্তু সবকিছুকে ফলো করতে হবে। ওকে, তো বন্ধুরা চলো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের কিন্তু ভিডিওটি অবশ্যই করে গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো চলো, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখো। দেখা যাক আজকে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের মধ্যে কিন্তু কি কি প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। ওকে, চলো শুরু করি। আজকের কি কি প্রশ্ন রয়েছে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো, আবিষ্কার নীতি, দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা। দেখো, একটি আবিষ্কার নীতি, দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি বলতে বোঝায় ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা। দেখো, শিক্ষার্থীরা কি বলেছে, 4টি অপশন দেখো। ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপ নিযুক্ত থাকবে, যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে। দেখো, বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু সময় সংগঠিত করবে। একটি কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখবে, আর ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে। দেখো, যখন শিক্ষকের সাহায্য নেবে, সেটা কিন্তু আবিষ্কারের নীতি হতে পারে না। আবিষ্কার অর্থাৎ কি, যেখানে শিশুরা বা শিক্ষার্থীরা তারা সেই কাজের সঙ্গে নিজেকে সম্পূর্ণরূপে নিযুক্ত করবে এবং তারা একে অপরের সহযোগিতার মধ্যে দিয়ে তাদের মাথার মধ্যে যে চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারা কিন্তু বহিঃপ্রকাশ করবে। ওকে, তাহলে কিন্তু তবে তার আবিষ্কার, তার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেটাকে প্রস্ফুটিত করা, তাই তো? ডিসকভার অর্থাৎ দ্য প্রিন্সিপাল অফ ডিসকভার, সেটা তার মধ্যে যে চিন্তাধারা রয়েছে সেটার প্রকাশ। তাহলে এখানে দেখো বলেছে ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেওয়া।
তাহলে এটা কিন্তু হবে না। প্রথমে আমরা এটাকে এলিমিনেট করে দেবো। সবসময় তোমরা চেষ্টা করবে এলিমিনেট করে সঠিক উত্তরটি নেওয়ার জন্য। দেখো, একটি কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখো। সচেতনভাবে তারা যে কোনো নিয়মাবলী মনে রাখবে ব্যাকরণের, এটা কিন্তু হবে না। ওকে, এবার দেখো, বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু নিয়ম সংগঠিত করবে। বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করবে, তারপরে ব্যাকরণের নিয়ম সংগঠিত করবে। দেখো, অবশ্যই উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম সংগঠিত করা এটা একটা বিষয়, কিন্তু দেখো এটা কিন্তু আবিষ্কারের দিকে যেহেতু এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে, আর বললাম যে আবিষ্কারের নীতি অর্থাৎ তার মধ্যে যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার বহিঃপ্রকাশ, এখানে কিন্তু সেই চিন্তাধারার বহিঃপ্রকাশ হচ্ছে না। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের ক্যান্সেল। এবার দেখো, আবিষ্কারের নীতি অর্থাৎ এবারে 1 নম্বর যেটা রয়েছে, দেখো, ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপ নিযুক্ত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে। অবশ্যই দেখো, তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে চিন্তা এবং তারা নিজস্ব কার্যকলাপে নিযুক্ত থাকবে, অবশ্যই এটা কিন্তু আবিষ্কারের একটা নীতি। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল? দেখো, এটি ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপ নিযুক্ত থাকবে এবং তাদের পারস্পরিক যে সহযোগিতার চিন্তা সেটা অবশ্যই তাদের মাথায় রাখতে হবে, বা সেই চিন্তাধারার উপর ভিত্তি করে কিন্তু ব্যাকরণ শিক্ষাটা অবশ্যই গড়ে উঠবে। সেটা কিন্তু হচ্ছে আবিষ্কারের নীতি। ওকে, চলো নেক্সট। পরেরটা কি বলেছে দেখো, সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো উচিত। এর অর্থ হলো, দেখো, সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো হয়, তার অর্থ কি? দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, একচেটিয়া শিক্ষা। দেখো, সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালে তারা কিন্তু অবশ্যই সেই শিক্ষার্থীদের মধ্যে থেকে, যেমন আমরা ধরো আমরা বলি না, সৎসঙ্গ, যারা সৎসঙ্গে থাকে তারা সৎ হয়, এবং যারা অসৎদের সঙ্গে মিশে তারা অসৎ হয়, বা ভালো ছেলের সঙ্গে মিশলে ভালো, খারাপ ছেলের সঙ্গে মিশলে খারাপ। তেমনি আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি সুবিধা বঞ্চিত, যারা সুবিধা থেকে বঞ্চিত সে সকল শিক্ষার্থী তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে কি হবে? তাদের শিক্ষাটাও সেই সাধারণদের মতন কিন্তু অবশ্যই একটা জায়গা তৈরি হতে পারে। ওকে, অর্থাৎ তাদেরকে সাধারণদের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো যাতে তারাও সাধারণদের মতো তারা শিখতে পারে। সেটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, তাহলে তাদের মধ্যে সুবিধা বঞ্চিতদেরকে সাধারণদের সঙ্গে অন্তর্ভুক্তি করা হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি পেশনা জাগানো হয় সেটি হলো, পাঠ পরিকল্পনা স্তরে যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি পেশনা জাগানো হয় সেটি হলো, দেখো, কোন স্তরে পেশনা জাগানো হয়? প্রস্তুতি স্তর, উপস্থাপনের স্তর, সাধারণীকরণের স্তর, কোনটি নয়। দেখো, সবসময় পাঠ পরিকল্পনার যে স্তর রয়েছে আমাদের, প্রথম হচ্ছে কি প্রস্তুতি, তারপর উপস্থাপন, চকবোর্ড সামারি, সেটা আমরা ধরি, আর কি হচ্ছে শেষে আমাদের সাধারণীকরণ বা মূল্যায়ন। তাহলে শিক্ষার্থীদের পেশনা জাগানো হবে, অর্থাৎ শিক্ষার্থীরা সেই বিষয়টার প্রতি আগ্রহ হবে বা মনোযোগ দেবে, তার জন্য পেশনা জাগানো হয়। সেটা কোন স্তরে? সেটা মূলত কি হচ্ছে প্রস্তুতি স্তরে। যখন কোনো বিষয়ের একটা পাঠ পড়ানো হবে বা পাঠ পরিকল্পনা করা হবে, সেই পরিকল্পনায় সবসময় শিক্ষার্থীদের মধ্যে প্রস্তুতি স্তরে তাদেরকে কিন্তু পেশনা জাগাতে হবে, অর্থাৎ সেই বিষয়টির প্রতি আকর্ষণীয় করে তোলার জন্য বা মনোযোগ আকর্ষণ করার জন্য অবশ্যই তাদের পেশনা জাগাতে হবে। সেটা হচ্ছে কি প্রস্তুতি স্তরে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে, বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের শিশুদের চোখ এবং কান উভয় ইন্দ্রিয়ের কাছে সব থেকে বেশি আবেদনপূর্ণ হয়ে উঠতে পারে। কোন শিক্ষা সহায়ক উপকরণ? দেখো, বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্তরের শিশুদের চোখ
কান উভয় ইন্দ্রিয়ের কাছে সব থেকে বেশি আবেদনপূর্ণ যেটা হয়ে ওঠে সেটা কি হচ্ছে দেখো, যে উপকরণের মাধ্যমে শিশুরা দেখতেও পারে এবং শুনতেও পারে সেটা কিন্তু সব থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো দৃশ্য শ্রাব্য উপকরণ। ওকে, নেক্সট দেখো ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কি? দেখো ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কি? পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, মাঝারি বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, কম বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র। দেখো ডাইভার্স ক্লাসরুম অর্থাৎ যে ক্লাসরুমের মধ্যে একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্রছাত্রীদের রাখা হয় সেটা হচ্ছে কি ডাইভার্স ক্লাসরুম। ওকে, তাহলে সঠিক উত্তরটি হলো কি একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র। নেক্সট দেখো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি ঘটায় বা কি ঘটায় না? দেখো কোন সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না। দেখো অবশ্যই ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের কিন্তু বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায়। যেমন আমরা যদি যে সকল ঐতিহাসিক সাহিত্য রয়েছে সেই সাহিত্যগুলো পাঠ করে, যেমন ওই ভাষের কেল্লা যদি আমরা পড়ি, তাহলে সেই সময়কার যে বিষয়গুলি বা সেই সময়কার যে সংস্কৃতি সেগুলি কিন্তু আমরা অবশ্যই করে জানতে পারবো। ওকে, তাহলে এটা কিন্তু সঠিক না। দেখো ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়। অবশ্যই ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ, সেই সাহিত্য পাঠের মধ্য দিয়ে ভাষার যে মান্যতা অর্থাৎ কোন ভাষা কোথায় প্রযোজ্য এবং কিভাবে ভাষাটা ব্যবহার করা হয় সেই বিষয় সম্পর্কে এবং তার যে পরিধি রয়েছে সেই ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্যের যে পরিধি রয়েছে সেই পরিধির সঙ্গে অবশ্যই কিন্তু পরিচয় ঘটায়। ওকে, তাহলে এটা কিন্তু সঠিক হলো। পরেরটা দেখো ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায়, এটা কিন্তু সঠিক না। আর দুরাও শব্দ ভান্ডারের সঙ্গে পরিচয় ঘটায়, এটাও সঠিক না। তাহলে দেখো উত্তরটি কি হয়ে গেল, দেখো বিটটা ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্নে কি বলেছে, বিদ্যমান স্কিমগুলিতে নতুন তত্ত্ব ফিট করাকে বলে। স্কিমা হবে, এটা স্কিম নয়। দেখো সামঞ্জস্য, আত্মীকরণ, সংগঠন, বাসস্থান। দেখো বাসস্থান তো কোন রকম ভাবে নয়। যখন বিদ্যমান স্কিমা অর্থাৎ তার মধ্যে কোনো যে সকল স্কিমাগুলি রয়েছে সেই স্কিমার সঙ্গে যখন নতুন তথ্য সেখানে আবার নতুন করে পুশ করা হলো বা ফিট করা হলো বা দেয়া হলো, তখন কিন্তু সেই তথ্যটাকে আমরা বলবো আত্মীকরণ। ওকে, অ্যাকুইজিশন বা আত্মীকরণ। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি পেশনা জাগানো হয় সেটি হলো। দেখো আজকে কিন্তু ক্লাসটা সম্পূর্ণ ডিটেলসে সম্পূর্ণ তোমাদেরকে বোঝার জন্য একটু আলোচনা সাপেক্ষে আমি কিন্তু করছি, তার জন্য তো সময় বেশি লাগছে। দেখো সবসময় প্যাডাগজির কোশ্চেন করতে গেলে নিজেকে কনসেপ্টটা ঠিক করতে হবে। তোমার যদি সঠিক কনসেপ্ট থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই প্যাডাগজিক্যাল যে কোশ্চেন গুলো সেগুলো অবশ্যই তুমি সঠিক করতে পারবে। ওকে, তো সবসময় কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, তাই প্রত্যেকটা বিষয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু উত্তরটা করবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভালো লাগে একটু লাইক করে দাও, আর সঙ্গে সঙ্গে কমেন্টও করো কোথাও কোনো সমস্যা থাকলে, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর করে একটু শেয়ার করে দাও, যাতে তারা পরীক্ষায় তোমার মতন যে তুমি যে পরিস্থিতিতে পড়েছিলে পরীক্ষায় এসে সে তারাও জানো না, নতুন যারা বন্ধুরা আসছে, যারা ভাইরা আসছে, বোনেরা আসছে, তারা সেই বিষয়টা যেন ফেস না করতে পারে। ওকে, তো দেখো কি বলেছে, পাঠ পরিকল্পনা যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি পেশনা জাগানো হয় সেটি হলো কি প্রস্তুতি স্তর, উপস্থাপনের স্তর, সাধারণীকরণের স্তর, কোনোটি নয়। দেখো এটা রিপিট হয়ে গেছে, দেখো অবশ্যই পেছনে জাগানো হয় যেটা সেটা হচ্ছে কি প্রস্তুতি স্তরে। ওকে, নেক্সট
দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, পাঠ্যক্রম রচনার অন্যতম রীতি হলো, দেখো পাঠ্যক্রম রচনার অন্যতম রীতি কি, দেখো পরিবর্তনশীলতা, আধুনিকতার নীতি, প্রাচীনতার নীতি, ধারাবাহিকতার নীতি। দেখো সবসময় বর্তমান বা পাঠ্যক্রমের রচনার যে অন্যতম একটা রীতি সেটা হচ্ছে পাঠ্যক্রম পরিবর্তনশীল, অর্থাৎ পাঠ্যক্রম সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়ে বা মডিফাই হয়ে সেটা কিন্তু আবার মানে পাঠ্যক্রমটা রচনা করা হয়, মডিফিকেশন করা হয়, তাকে পরিবর্তন করা হয়, সময়ের সঙ্গে সঙ্গে তাকে আবার নতুন রূপ দেওয়া হয়। অর্থাৎ পাঠ্যক্রম রচনার অন্যতম একটা রীতি হচ্ছে কি পরিবর্তনশীলতা। ওকে, দেখো তোমরা যারা 2009-এর যে রেগুলেশন ছিল সেই অনুযায়ী তোমরা যারা পরীক্ষা দিয়েছো তার কিন্তু সিলেবাস একটা আলাদা ছিল, তার কিন্তু পড়ার একটা ধাঁচ আলাদা ছিল, তার যে পাঠ্যক্রম রচনার একটা বিষয় আলাদা ছিল। এখন দেখো নতুন যারা 2011 যে রেগুলেশন অনুযায়ী যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু আবার তাদের যে পাঠ্যক্রমের যে ধাঁচ বা তাদের পাঠ্যক্রমের যে প্রশ্নের সিরিজগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হচ্ছে। ওকে, তো এই জন্য কি হচ্ছে পাঠ্যক্রম রচনার অন্যতম রীতি হচ্ছে একটা কি পরিবর্তনশীলতা। ওকে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো উচিত, এর অর্থ হলো, অবশ্যই দেখো এটাও রিপিটেড হয়েছে কোশ্চেনটা। দেখো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যখন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো হবে তখন অবশ্যই সেটা হয়ে যাবে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নেক্সট দেখো খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, এই ধরনের ছড়া কোন স্তরের শ্রেণীতে পড়ানো যেতে পারে। দেখো খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, অবশ্যই আমরা কিন্তু জানি এই ধরনের যে সকল প্রশ্নগুলো অবশ্যই পড়ানো হয় সেটা হচ্ছে কি প্রাক প্রাথমিক স্তরে। ওকে, প্রাক প্রাথমিক স্তরে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, ছড়া শ্রেণীকক্ষে ব্যবহার করা উচিত কারণ এগুলি। দেখো ছড়া শ্রেণীকক্ষে ব্যবহার করার তার কারণগুলি কি, দেখো শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে। দেখো অনুশাসনে রাখাটা কিন্তু একদম ভাবে সঠিক নয়, এখানে কিন্তু এটা প্রথমে আমরা ক্যান্সেল করে দেব। শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণের শিখনে সাহায্য করে, ছড়া কিন্তু ছড়ার মধ্যে শুধু কোন রকম ব্যাকরণ সঠিকভাবে আমরা কিন্তু নাও ব্যবহার করতে পারি, তাহলে এটা কিন্তু এখানে হবে না। শিক্ষার্থী কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। দেখো কঠিন শব্দগুলি ব্যাখ্যা করার জন্য ছড়া না, ছড়া কিন্তু মনের গভীর যে অন্তর দিয়ে একটা বিষয় আছে সেটা কিন্তু তার ছড়া একটা আনন্দে উপলব্ধি করার জন্য বা তার মধ্যে রস আস্বাদন করার জন্য, তাহলে এটা কিন্তু সঠিক নয়। আর পড়ে আছে দেখো অর্থাৎ শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু অবশ্যই বলার সুযোগ করে দেয় এই ছড়া। ওকে, তার মাধ্যমে শিশুর যে তার যে নিজের যে রসা আস্বাদনের যে চাহিদা এবং তার মধ্যে যে সৃজনস্পৃহা আত্মতৃপ্তি সেগুলো কিন্তু অবশ্যই এই ছড়ার মধ্যে দিয়ে অবশ্যই ঘটে থাকে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাক্রমটি হবে। লিখন কর্ম সম্পাদন অর্থাৎ লেখার কর্ম সম্পাদনের জন্য কোন ধারণাটি সঠিক হবে। দেখো এইরকম প্রশ্ন কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা অবশ্যই এরকম প্রশ্নগুলো তোমরা অবশ্যই যখন দেখবে সেই প্রশ্নগুলো তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাবে তোমরা অবশ্যই করে নেবে। ওকে, তোমরা দেখেছো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু 2023-এর টেটে অবশ্যই করে এসেছিল। ওকে, দেখো তত্ত্ব সংগ্রহ ক্রমবিন্যাস খসড়া নির্মাণ দ্বিতীয় খসড়া নির্মাণ, তত্ত্ব সংগ্রহ ক্রমবিন্যাস দ্বিতীয় খসড়া নির্মাণ। দেখো প্রথমে কি করব আমরা,
আগে কিন্তু খসড়া নির্মাণ হয়, তারপরে দ্বিতীয় খসড়া নির্মাণ। তাহলে এখানে দ্বিতীয় খসড়া নির্মাণটা আগে দিয়েছে, তাহলে আমরা এটাকে প্রথম এলিমিনেট করে দেব। ওকে, তারপর দেখো ক্রমবিন্যাস, তত্ত্ব সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। তারপর দেখো খসড়া নির্মাণ, তত্ত্ব সংগ্রহ, খসড়া নির্মাণ। দেখো এখানে দুটো খসড়া নির্মাণ বলেছি, তাহলে এটা কিন্তু আমরা ক্যান্সেল করে দেব। ওকে, এবার দেখো পড়ে আছে তত্ত্ব সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ, আর ক্রমবিন্যাস, তত্ত্ব সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। তাহলে এটা ক্রমবিন্যাস আগে দিয়েছে, এটা ক্রমবিন্যাস পরে দিয়েছে। ওকে, দেখো প্রথমে কিন্তু আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে তার বিন্যাস করতে হবে। তাহলে সঠিকটা কি হবে দেখো, এটি। ওকে, ওকে, তাহলে তথ্য সংগ্রহ, তারপরে ক্রমবিন্যাস, তারপরে খসড়া নির্মাণ, তারপরে দ্বিতীয় খসড়া নির্মাণ। ওকে, চলো নেক্সট। আমাদের বুদ্ধিমত্তার দিক থেকে আমরা সবাই আলাদা, অনুপ্রেরণা, আগ্রহ ইত্যাদি এই নীতিকে বোঝায়। দেখো আমরা অনুপ্রেরণা, আগ্রহ, আমাদের চাহিদা বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা প্রত্যেকে বুদ্ধিমত্তার দিক থেকে অবশ্যই কিন্তু আমরা আলাদা। আর এই আলাদা এই যে নীতিটা রয়েছে, এই নীতি কি বলে? স্বতন্ত্র পার্থক্য, বুদ্ধিমত্তার তত্ত্ব, বংশগতি, পরিবেশ। দেখো এই নীতিকে কিন্তু অবশ্যই করে বলা হয় স্বতন্ত্র পার্থক্য, অর্থাৎ প্রত্যেকে মানুষের তার বা প্রত্যেক শিশুর মধ্যে তার কিন্তু আগ্রহ আলাদা, অনুপ্রেরণা আলাদা, তার কিন্তু চাহিদা আলাদা, ঠিক আছে? আর তার সেই সব অর্থাৎ তার যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তাটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর এই নীতিকে বলা হচ্ছে কি স্বতন্ত্র পার্থক্য, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মধ্যে নিজস্ব কিছু পার্থক্য দেখা যায়, সেই পার্থক্যটা হচ্ছে কি স্বতন্ত্র পার্থক্য, তার বুদ্ধিমত্তার পার্থক্য। ওকে, চলো নেক্সট। সৃজনাত্মক শিক্ষার্থী হচ্ছে সে যে, দেখো সৃজনাত্মক শিক্ষার্থী কে? ড্রয়িং আর পেন্টিং এর কুশল, অর্থাৎ যে ভালো ড্রয়িং করতে পারে, পেন্টিং করতে পারে, সে অত্যন্ত বুদ্ধিমান, যে অত্যন্ত বুদ্ধিমান, পরীক্ষায় প্রতিবার ভালো নম্বর প্রাপ্ত করার যোগ্য, সে সৃজনাত্মক, পার্শ্ব চিন্তনা, সমস্যা সমাধানে ভালো। দেখো সৃজনাত্মক শিক্ষার্থী হচ্ছে সে যে তার নিজের আইডিয়া দিয়ে ক্রিয়েটিভিটি বা তার মধ্যে যে সৃজনাত্মক বিষয়গুলি প্রকাশ করে বা তার মধ্যে বিভিন্ন নিত্য নতুন ক্রিয়েটিভিটি দেখা দেয় এবং সে বিভিন্ন সমস্যাগুলি নিজে থেকে সমাধান করতে পারে, সেটাই হচ্ছে কি সৃজনাত্মক শিক্ষার্থী। তাহলে সৃজনাত্মক শিক্ষার্থী হচ্ছে কি, দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিটা, পার্শ্ব চিন্তন আর সমস্যা সমাধানে ভালো। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বাংলা ভাষার মাধ্যমে শিশুর সুকুমার বৃত্তিগুলির বিকাশ হয়। সুকুমার বৃত্তিগুলির উদাহরণ হলো, অর্থাৎ শিশুর মধ্যে যে সকল সুকুমার বৃত্তি রয়েছে, সেই সুকুমার বৃত্তিগুলি বাংলা ভাষার মাধ্যমে তার বিকাশ ঘটে। আর সেই সুকুমার বৃত্তিগুলি কি কি দেখো, দয়া, মায়া, মমতা প্রভৃতি, গল্প পড়া, ছবি আঁকা, মৌলিক সাহিত্য সৃষ্টি, শিশুর চরিত্র গঠন। দেখো চরিত্র গঠন কখনো কিন্তু সুকুমার বৃত্তি নয়, আর মৌলিক সাহিত্য সৃষ্টি এটাও নয়, গল্প পড়া, ছবি আঁকা এটাও নয়। দেখো মৌলিক যে সকল বৃত্তি রয়েছে, শিশুর যে সুকুমার বৃত্তি রয়েছে, সেই সুকুমার বৃত্তিগুলি সেটা হচ্ছে কি, তার মধ্যে দয়া, মায়া, মমতা যে সকল বিষয় রয়েছে সেগুলো হচ্ছে কি তার সুকুমার বৃত্তি। ওকে, তাহলে সঠিক উত্তরটি হলো এ, দয়া, মায়া, মমতা প্রভৃতি। নেক্সট দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? দেখো উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন করা, প্রয়োগ করা। সূত্রগুলি মুখস্থ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, ভালোভাবে সূত্র বুঝিয়ে দেওয়া। দেখো সূত্রগুলি বুঝিয়ে দিলে কি ব্যাকরণ উপযোগিতা প্রধান? না। এবার দেখো পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা। পাঠ্যক্রমের সঙ্গে যদি আমরা মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করি, তাছাড়া কি ব্যাকরণ শিক্ষা করা যাবে না? এটা কিন্তু একদম ভুল। সূত্রগুলো মুখস্থ বিষয়টি, রুলস বিষয়টি যখন আসবে অবশ্যই সেটা আমরা ক্যান্সেল করে দেব। আর সব ক্ষেত্রে নয়, ব্যাকরণের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মুখস্থ বিষয় থাকে। আর উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন করতে, অর্থাৎ উদাহরণের মাধ্যমে সূত্রগুলিকে অনুধাবন করতে হবে, তারপর তার প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে ব্যাকরণের প্রধান উপযোগিতা। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল এটা। চলো নেক্সট।
18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের শব্দগুলির ব্যাকরণগত শ্রেণী কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই আসে বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় দেয়, সিটেটেও আসে। দেখো ব্যাকরণগত শ্রেণী কি, দেখো কিন্তু, এবং, আরো, ও, নাকি, তাই, সহিত, তবু, ছিছি, এগুলো কোন ধরনের ব্যাকরণগত শ্রেণী? নাম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, অব্যয় না সর্বনাম? দেখো কিন্তু, এবং, আর, ও, নাকি, এগুলো কিন্তু সব অব্যয়। ওকে, অব্যয়। চলো নেক্সট দেখো, 19 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্রমাগত ব্যাপক মূল্যায়ন এর জন্য অপরিহার্য হলো। ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের জন্য অপরিহার্য। ক্রমাগত ব্যাপক মূল্যায়নের জন্য কি অপরিহার্য? দেখো শিক্ষার সাথে পরীক্ষার সূক্ষ্ম টিউনিং, বোর্ডের শিক্ষার জবাবদিহিতা হ্রাস করা, এর চেয়ে কম ঘন ঘন ত্রুটি সংশোধন করা যায়, বোঝা কিভাবে শেখা বা পর্যবেক্ষণ করা যায়, রেকর্ড করা যায়। দেখো 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, শিক্ষার সাথে যে পরীক্ষার সূক্ষ্ম টিউনিং আছে সেটা কিন্তু ক্রমাগত ব্যাপক মূল্যায়নের কোনো রকম ভাবে প্রয়োজন নেই। বোর্ডের শিক্ষার জবাবদিহিতা হ্রাস করা, এটাও না। শিক্ষা এর চেয়ে ঘন ঘন ত্রুটি সংশোধন করা। এবারে দেখো বোঝা কিভাবে শেখা বা পর্যবেক্ষণ করা যায়, অর্থাৎ কিভাবে বিষয়টাকে শেখা যায় বা পর্যবেক্ষণ করা যায় এবং সেগুলোকে কিভাবে রেকর্ড করা যায়, এটাই হচ্ছে কি ক্রমাগত ব্যাপক মূল্যায়নের একটা অপরিহার্য বিষয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল ডিটা। নেক্সট 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে দেখো কি করা হয়, বিভিন্ন শব্দ শেখানো হয়, শব্দের উচ্চারণ, প্রতীকতা ও বানান শিক্ষা দেওয়া হয়, শিক্ষার্থীকে যাতে অভিধান দেখতে শেখে সেজন্য শিক্ষা দেওয়া হয় সবগুলি। দেখো শব্দক্রম পদ্ধতিতে, অর্থাৎ শব্দ ভেঙে ভেঙে যখন শিক্ষার্থীকে তার বিভিন্ন প্রতীক, তার বানান শিক্ষা দেওয়া হয়, তার উচ্চারণ শেখানো হয়, তখন তাকে বলা হচ্ছে শব্দক্রম পদ্ধতি। অর্থাৎ শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতির মাধ্যমে শব্দের উচ্চারণ ও তার প্রতীকতা, তার বানান অবশ্যই শিক্ষা দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, বিটটা। ওকে, চলো নেক্সট পরেরটা। আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে? অবশ্যই বলেছিলেন কে, দেখো ল্যাড বলেছিলেন, ল্যাড। ওকে, ল্যাড বলেছিলেন, এলএডি, ল্যাড। ওকে, ল্যাড বলেছিলেন কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাই তো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাড কথাটি বলেছিলেন কিন্তু চমস্কি, নোয়াম চমস্কি বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস প্রত্যেকটা কিন্তু শিশুর মধ্যে থাকে, তাই তো। শিশুর জন্মগত ক্ষমতা যখন যখন হয়, তার সে জন্মগতভাবে তার মাথার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, যার মধ্যে দিয়ে সে সমস্ত ভাষাগুলিকে আয়ত্ত করতে পারে। ওকে, তাহলে এখানে আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন। আপনার মধ্যে নিম্নলিখিত কোন ধারণা তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ? অবশ্যই দেখো ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ ভাষা অধিগ্রহণ যন্ত্র, ভাষা অধিগ্রহণ যন্ত্র। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষার্থীর ভাষা ব্যবহারে মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহারে মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? দেখো নজর সারণী, চেকলিস্ট, মূল্য মান নির্ণায়ক দণ্ড, রেটিং স্কেল, পোর্টফোলিও, পারস্পরিক ভাব বিনিময়। যখন শিক্ষার্থীর ভাষা ব্যবহার মূল্যায়ন করা হবে তখন অবশ্যই দুজন বা একাধিক জনের মধ্যে যদি পারস্পরিক ভাব বিনিময় হয় তখন তার মধ্যে ভাষা মূল্যায়ন অবশ্যই সঠিকভাবে করা যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দেখো পারস্পরিক ভাব বিনিময়। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে পারস্পরিক ভাব বিনিময়। নেক্সট বলছে নির্বাদ লিখন, ফ্রি রাইটিং, মস্তিষ্ক আন্দোলন, ব্রেনস্টর্মিং, একত্রীকরণ, ক্লাস্টারিং এবং ভাবনার মানচিত্র, আইডিয়া ম্যাপিং, রচনা প্রতিক্রিয়ার মধ্যে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে? ওকে,
দেখো, পূর্ব লিখন, খসড়া নির্মাণ, পুনর্বলোকন, প্রুফ রিডিং। অর্থাৎ নির্বাত লিখন, মস্তিষ্ক আন্দোলন, একত্রীকরণ এবং ভাবনার মানচিত্র রচনার প্রক্রিয়ার মধ্যে কোন স্তরটি গুরুত্বপূর্ণ? প্রি রাইটিং, অর্থাৎ আগে থেকে লেখা। বলছে খসড়া নির্মাণ, ড্রাফটিং, রিভাইজ করা, প্রুফ রিডিং। দেখো, নির্বাত লিখন, মস্তিষ্ক আন্দোলন, প্রি রাইটিং অর্থাৎ যখন ভাবনার মানচিত্র বা মস্তিষ্ক আন্দোলন, ব্রেনস্টর্মিং, প্রি রাইটিং, সেটা কিন্তু অবশ্যই কি হয়ে যাবে? প্রি রাইটিং বা পূর্ব লিখন। অর্থাৎ পূর্ব লিখনের যে বিষয়টা সেটা হচ্ছে কি, তার মস্তিষ্ক আন্দোলনের ক্ষেত্রে বা ভাবনার মানচিত্রের ক্ষেত্রে অবশ্যই একটা স্তর। ওকে, নেক্সট। প্রতিবন্ধী হাতের লেখার সাথে জড়িত লেখার ক্ষমতার ঘাটতি হলো। দেখো, লেখার ক্ষমতার ঘাটতি কি? ডিসগ্রাফিয়ায়, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। দেখো, তাহলে প্রতিবন্ধী হাতে লেখার সাথে জড়িত, সেই হাতে লেখার যে ক্ষমতা ঘাটতি সেটা হচ্ছে কি, অবশ্যই আমরা জানি লেখার ক্ষেত্রে সেটা হবে কি ডিসগ্রাফিয়া, আর পড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ডিসলেক্সিয়া, আর ডিসক্যালকুলিয়া এটা হচ্ছে কি গণনার ক্ষেত্রে হলে বা অঙ্কের ক্ষেত্রে হলে ডিসক্যালকুলিয়া। ওকে, আর ভাষার ক্ষেত্রে হলে কি ডিসপ্রাক্সিয়া। ওকে, চলো নেক্সট। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখো, শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতে লেখা লিখতে বলা হবে, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে লেখা অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হয়। দেখো, লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে অবশ্যই সবসময় শিশুদের মধ্যে যে ভাবনা চিন্তা রয়েছে সেই ভাবনা চিন্তার অবশ্যই তাদের সুযোগ করে দিতে হবে। শিশুকে বলা যেতে পারে যে তুমি তোমার দেখা একটা ঘটনা সম্পর্কে লেখো, তুমি তোমার দেখা বর্ষাকাল সম্পর্কে লেখো, বর্ষাকালে কি হয়। সে কিন্তু তার বাস্তবিক যে চিত্র, সে বর্ষাকালে জল পুকুর ডোবা ভর্তি হয়ে যায়, রাস্তাঘাট কাদা হয়ে যায়, সে তার তখন একটা কল্পনার মধ্যে বা তার মনের মধ্যে যে চিন্তা ভাবনা সেটা নিয়ে কিন্তু সে অবশ্যই লিখতে পারবে। অর্থাৎ লেখার সময় শিশুদের যাতে ভাবনা চিন্তার একটা প্রসার ঘটে সেদিকটা কিন্তু অবশ্যই নজর দিতে হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে কি, দেখো, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। ওকে, নেক্সট। দেখো, একজন শিক্ষক এটা লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটি শিশু ভাষা বুঝতে পড়তে অসুবিধা হচ্ছে। এটা যে বিষয়ের লক্ষণ হতে পারে। দেখো, ভাষা পড়তে আর বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা কি হবে? দেখো, ডিসক্যালকুলিয়া বললাম যে গণনার ক্ষেত্রে হলে তখন ডিসক্যালকুলিয়া, তাহলে এটা হবে না। ডিসগ্রাফিয়া, লেখার ক্ষেত্রে হলে ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া আর ডিসলেক্সিয়া। দেখো, যখন পড়তে বুঝতে অসুবিধা হয় তখন সেটা হয়ে যাচ্ছে কি ডিসলেক্সিয়া। ওকে, ডিসলেক্সিয়া। নেক্সট। হান্টার কমিশন মাতৃভাষাকে বিভিন্ন শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি জানালেন। দেখো, তাহলে কোন স্তরে স্বীকৃতি জানিয়েছে? দেখো, বলছে প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চ স্তরে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। দেখো, একমাত্র হান্টার কমিশন মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি হচ্ছে প্রাথমিক স্তরে। ওকে, প্রাথমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে তিনি অবশ্যই স্বীকৃতি দিয়েছিলেন। দেখো, পরের প্রশ্ন কি বলেছে? জরুরি সাক্ষরতা স্তরে এমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? লিখনের অন্তর্ভুক্ত হচ্ছে জরুরি সাক্ষরতা স্তরে। দেখো, বর্ণমালা রচনা, মেকিং লেটার, শব্দ লেখা, রাইটিং ওয়ার্ডস, বাক্য রচনা, মেকিং সেন্টেন্স, অঙ্কন, ড্রয়িং। জরুরি সাক্ষরতা স্তরে যেটি সব থেকে প্রয়োজন, অর্থাৎ জরুরি সাক্ষরতা, কোনো ব্যক্তির জরুরি সাক্ষরতা, বা আমরা দেখেছি ছোটবেলায় শিশুরা কি করে,
আমরা তাদেরকে প্রথমে একটা বলি না, তোমরা হাই কলসি আঁকো, হাই কলসি সিলেটে দেখা যাচ্ছে ভটকাচ্ছে, গোল করছে, এরকম বিষয় থাকে। হ্যাঁ, তেমনি জরুরি সাক্ষরতার স্তরে যদি কোনো বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো কারোকে জরুরি সাক্ষরতা, তখন কিন্তু প্রথম যখন আমরা কম্পিউটার শিখতে যাই, কম্পিউটারে কিন্তু আমাদের প্রথমে অঙ্কন প্র্যাকটিস করাতে হয়। ওকে, এবং এই অঙ্কনের মাধ্যমে হাতের কিন্তু সূক্ষ্ম যে পেশিগুলি থাকে সেই পেশিগুলির বিকাশ হয় এবং সঠিকভাবে পরবর্তীকালে লিখতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জরুরি সাক্ষরতার স্তরে অবশ্যই লিখনের ক্ষেত্রে অঙ্কনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট 29 নম্বর প্রশ্ন, এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ। দেখো ত্রুটি গুরুত্বপূর্ণ, তার কারণ কি দেখো, ছাত্রদের পাস এবং ফেল এর গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার, একটি উপায় প্রদান করে শিক্ষকের বাচ্চাদের বোকাঝোকা করা, শিশুদের চিন্তাভাবনা অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য করে, কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা করে দিন। দেখো এনসিএফ 2005টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এনসিএফ 2005টা অবশ্যই ভালো করে পড়বে। এবারে দেখো ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ, দেখো শিশুদের মধ্যে ভুল হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো ওই জন্য তোমরা যখন ডিএলএড করেছো, সেই ডিএলএড ক্ষেত্রে অবশ্যই শিশুদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে, বা তারা ভুল উত্তর দিক কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে, অর্থাৎ ভুল উত্তরের মাধ্যমে তার মধ্যে সে কি বলতে চাচ্ছে এবং তার একটা যে জড়তা, সেই জড়তাও দূর হয়। ঠিক আছে, তাহলে পাস ফেল এর গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা গুরুত্বপূর্ণ হাতিয়ার, এটা কিন্তু সঠিক নয়। বলছি একটি উপায় প্রদান করে শিক্ষকদের বাচ্চাদের বোকাঝোকা করা কোনোভাবে নয়, এটা নেগেটিভ বিষয়। বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা করে দিন, এটা একবারেই নয়। এবারে দেখো শিশুদের চিন্তা ভাবনা অন্তর্দৃষ্টি প্রদান করে সমস্যা সমাধান শনাক্ত করতে সাহায্য করে, অবশ্যই। অর্থাৎ সেই শিশুদের মধ্যে সে কি ভাবছে বা তার যে চিন্তা ভাবনা, তার একটা প্রসার করা যায় এবং তার মধ্যে তার একটা অন্তর্দৃষ্টি খুঁজে বের করা যায় যে তার মধ্যে কি চিন্তা ভাবনা চলছে বা সে সেই বিষয়টা নিয়ে কেমন ভাবে বুঝেছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দেখো সিটটা, শিশুদের চিন্তা ভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমস্যার সমাধান শনাক্ত করতে সাহায্য করে। ওকে, নেক্সট বলেছে দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে বা স্টিমুলেশন কাজে লাগানো হয় এমন একটি শিক্ষক শিক্ষণ পদ্ধতি হচ্ছে, অর্থাৎ দক্ষতা বিবর্ধনের জন্য স্টিমুলেশন দেওয়া হয় শিক্ষক শিক্ষণ পদ্ধতি। সেটা কি? তোমরা ডিএলএড করে এসছো, অবশ্যই তোমরা ভালোভাবে জানো, যখন দক্ষতা বৃদ্ধি করা হয়, 5 স্কিল তোমরা পড়েছো, সেই 5 স্কিল কখন বা কোন ক্ষেত্রে? দেখো পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যানিং, ব্যাখ্যা বিশ্লেষণ আদিত ভিডিও দর্শন, অনুপঙ্ক শিখন বা মাইক্রো টিচিং, ক্লাস লেকচার ভালো, নোটস গ্রহণ। দেখো বন্ধুরা আজকের কিন্তু এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন আজকে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা দেখছো এখনো লাইক করোনি, তোমরা চটপট লাইক করে দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আর তোমরা যারা নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ওকে, দেখো অবশ্যই একদম তোমরা যেটা ভাবছো, যখন দক্ষতা বিবর্তন হবে 5 স্কিল ডেভেলপ করা যায়, কোনটা? অনুপঙ্ক শিক্ষণের মাধ্যমে, অনুপঙ্ক বা মাইক্রো টিচিং। তোমরা অবশ্যই মাইক্রো টিচিং করে এসছো, সেই মাইক্রো টিচিং এর মাধ্যমে কিন্তু দক্ষতা বিবর্ধনের জন্য অবশ্যই উদ্দীপনাকে বা স্টিমুলেশনকে কাজে লাগানো হয়। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি আজকে তোমাদের প্র্যাকটিস সেটটি খুবই ভালো লেগেছে। প্রত্যেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, আর প্রত্যেকের সঙ্গে থেকো। যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করে নাও, ওখানে তো অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো। আবার নতুন করে তোমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। এখন থেকে তোমরা প্রস্তুত নাও, তাহলে কিন্তু অবশ্যই করে তোমরা 2024-এর প্রাইমেটেড ক্র্যাক করতে পারবে। ওকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো। থ্যাংক ইউ।